বৈশ্বিক পোশাক শিল্পে নেমে এলো ভূমিকম্প। কথাতেই ছিল বাংলাদেশের পোশাক মানে ট্রেন্ডি পোশাক, বাংলাদেশের বস্ত্র মানে স্টাইলিশ। সেই বাংলাদেশের বস্ত্র শিল্পের শ্রমিকরা তারা কর্মহীন, তারা বেকারত্বে দিন কাটাচ্ছে, দারিদ্রতা বাড়ছে বাংলাদেশে। বড় ব্র্যান্ডগুলো ধীরে ধীরে বাংলাদেশ থেকে সরে ভারতের দিকে সোর্সিং করছে, কারণ ভারত তৈরি করতে পেরেছে স্পেশাল ইকোনমিক জোন। বর্তমানে অপরাধের মুক্তাঞ্চল হয়ে উঠেছে ইউনূসের বাংলাদেশ। সব জেলাতেই চুরি, ডাকাতি। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি সুচারু। আজকের এই বিশেষ প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত জানাই। আর আজকের বিশেষ প্রতিবেদন যে বিষয় নিয়ে আমরা চোখ রাখবো সেটা আর কোনো দেশ নয়, বাংলাদেশ। যে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড বলা হয় বস্ত্রশিল্পকে। বস্ত্রশিল্পের জন্যই বাংলাদেশের নাম বিশ্বব্যাপী। সেই বাংলাদেশের বস্ত্রশিল্প আজকে ক্ষতির মুখে। শুধু ক্ষতি বললে ভুল হবে, আজকে ধ্বংসের মুখে, আজকে মৃত্যুর মুখে দাঁড়িয়ে রয়েছে বস্ত্রশিল্প। যেখানে ফ্রান্স বা জার্মানিতে রপ্তানি কমে গেছে 11%, ক্রোয়েশিয়ায় রপ্তানি কমে গেছে, তুরস্কতে রপ্তানি কমে গেছে, আমেরিকা, ব্রিটেন সহ ইউরোপীয় ইউনিয়নের যে 26টা দেশে বাংলাদেশের বস্ত্রশিল্প দাপিয়ে বেড়াতো, বাংলাদেশের পোশাক মানে এই ইউরোপীয় ইউনিয়নের কাছে যেন ছিল একটা পরম পাওয়া, সেখানে রপ্তানি কমে গেছে। এমনকি রাশিয়া, ভারতবর্ষ সমস্ত জায়গায় বাংলাদেশের বস্ত্রশিল্পের রপ্তানি একেবারে ডাউনফলে চলে গেছে। কোনো দেশে রপ্তানি 77% কমে গেছে, কোথাও 35% কমে গেছে, কোথাও 11% পৌঁছে গেছে। রপ্তানি এতটাই ডাউন হয়ে গেছে, সেই বাংলাদেশের বস্ত্রশিল্পের শ্রমিকরা তারা কর্মহীন, তারা বেকারত্বে দিন কাটাচ্ছে, দারিদ্রতা বাড়ছে বাংলাদেশে। কিন্তু কেন এই অরাজক পরিস্থিতি? কেন বাংলাদেশের বস্ত্রশিল্প মুখ থুবড়ে পড়ল? কথাতেই ছিল বাংলাদেশের পোশাক মানে ট্রেন্ডি পোশাক, বাংলাদেশের বস্ত্র মানে স্টাইলিশ। সেই পোশাক বিশ্বব্যাপী, বিশ্বের দরবারে অত্যন্ত চাহিদার সাথে পৌঁছে যেত, তার রপ্তানি ডাউন হয়ে গেল। তার একাধিক কারণ রয়েছে, চলুন আজকে সেটাই অন্বেষণ করি। প্রথম স্লাইডে আমরা দেখছি গত 1.5 বছরে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা, শ্রম অশান্তি, একের পর এক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় সরবরাহ যে ব্যবস্থা তাতে মারাত্মক ব্যাঘাত ঘটে। এর ফলে বড় বড় যে ব্র্যান্ডগুলো বাংলাদেশের বস্ত্রশিল্পের ওপর ভরসা করত, তারা বাংলাদেশের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বাংলাদেশে আর নির্ভরযোগ্য উৎপাদন কেন্দ্র হিসাবে মেনে নেওয়া যাচ্ছে না বাংলাদেশকে, এমন পরিস্থিতি বস্ত্রশিল্পের তৈরি হয়েছে। কিন্তু কেন? চলুন আমরা একটু ডিটেল ইন্টেন্সিফাইড ইনফরমেশনে যাই। বৈশ্বিক পোশাক শিল্পে নেমে এলো ভূমিকম্প। কেন? বাংলাদেশ ছাড়ছে পোশাক শিল্পের বহুজাতিক সংস্থাগুলি, যারা বাংলাদেশের পোশাক শিল্পকে পছন্দ করতেন। তারা বাংলাদেশের এই মুহূর্তের যে অস্থিরতা, তার জন্য তারা ছাড়ছেন, দেশ ছেড়ে দিচ্ছেন বাংলাদেশ। বাংলাদেশের থেকে রপ্তানি হু হু করে কমে যাচ্ছে। অপরাধীদের মুক্তাঞ্চল, অপরাধের মুক্তাঞ্চল হয়ে গেছে বাংলাদেশ। ডাকাতি, চুরি, ছিনতাইয়ের ঘটনা ভুরি ভুরি অভিযোগ পড়ছে। বস্ত্রশিল্পের ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছেন না, কারখানা লাঠে উঠেছে, শ্রমিকদের শ্রম নেই, কাজ পাচ্ছেন না, তারা দারিদ্রতায় দিন কাটাচ্ছেন। কারা কারা সরে যাচ্ছে বাংলাদেশ থেকে? বিশ্বব্যাপী বিখ্যাত ব্র্যান্ড, সেই ব্র্যান্ড জারার পোশাক আপনারা অনেকে পড়েন, তারা সরে যাচ্ছে। তারা বাংলাদেশ থেকে কিন্তু পোশাক পারচেস করত। H&M সরে যাচ্ছে, তারা মার্কস অ্যান্ড স্পেন্সার তারাও সরে যাচ্ছে। বড় ব্র্যান্ডগুলো ধীরে ধীরে বাংলাদেশ থেকে সরে ভারতের দিকে সোর্সিং করছে, কারণ ভারত তৈরি করতে পেরেছে স্পেশাল ইকোনমিক জোন। ভারত
শিল্পক্ষেত্রে একটা অনন্য নজির তৈরি করতে পেরেছে ভারত। টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে জোর দিয়েছে। কিন্তু অপেক্ষাকৃত বাংলাদেশে যেটা শুরু হয়েছে 1101টিরও বেশি, আবার বলছি 1101টিরও বেশি অপরাধের ঘটনা ঘটেছে বাংলাদেশে। 702টি ডাকাতির অভিযোগ, বড় বড় ডাকাতির ঘটনা বাংলাদেশে, লুটতরাজ যাকে বলে 702খানা ঘটেছে। ছিনতাইয়ের ঘটনাও কম নয়, চুরির ঘটনা ঘটেছে 9,000-এর ওপর, ছিনতাইয়ের ঘটনা ঘটেছে সেটাও প্রায় 5,500-6,000-এর ওপর। তাহলে একটা দেশে যদি এই বড় ডাকাতির ঘটনা, চুরির ঘটনা, ছিনতাইয়ের ঘটনা ঘটে, তাহলে সে দেশে বস্ত্রশিল্প যেখানে মেরুদণ্ড ছিল সেটা আর বাঁচবে কী করে? বাংলাদেশের এই সামগ্রিক পরিস্থিতির জন্য কিন্তু দায়ী করছেন অনেকেই ডক্টর ইউনূসকে, যে ডক্টর ইউনূস সামলাতে পাচ্ছেন না তিনি। আসলে তিনি বুঝে গেছেন যে এই বাংলাদেশ তার পক্ষে সামলানো অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াচ্ছে। বাংলাদেশের পুলিশের ওয়েবসাইটের তথ্য অনুসারে গত বছরে সে দেশে, যে কথা বলছিলাম, 1101টি অপহরণের ঘটনা ঘটেছে। 2024 সালের তুলনায় কতটা বেশি? 71% অপরাধ বেড়ে গেছে। অর্থাৎ শেখ হাসিনার সময়ে যে অপরাধ ঘটেছে, শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে তত্ত্বাবধায়ক সরকার যখন থেকে এসেছে, আরে ডক্টর ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গ নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহরা যখন থেকে উপদেষ্টা মণ্ডলীর সদস্য হয়েছেন, তত্ত্বাবধায়ক সরকার চলছে, তখন থেকে এই বাংলাদেশে অপরাধের সংখ্যা, অপহরণের সংখ্যা 1101টি। ভাবতে পারছেন? অপহরণ হচ্ছে ব্যবসায়ীরা, অপহরণ হচ্ছেন মানুষ, তাহলে তারা চোখ বন্ধ করে এই বস্ত্রশিল্পের ব্যবসা কি করে চালাবেন? এখানেও থেমে নেই। বর্তমানে অপরাধের মুক্তাঞ্চল হয়ে উঠেছে ইউনূসের বাংলাদেশ। সব জেলাতেই চুরি, ডাকাতি। আপনাদেরকে বললাম 702খানা বড় বড় ডাকাতির ঘটনা বাংলাদেশে এ যাবৎকালে ঘটেছে। অর্থাৎ ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন এই সরকারের সময় বা এই তত্ত্বাবধায়ক সরকারের সময়। ছিনতাইয়ের ঘটনা ঘটেছে প্রায় 9,000-এর কাছাকাছি। এছাড়াও চুরির ঘটনা, সেটাও 5-6 হাজার। অপরাধমূলক ঘটনা বৃদ্ধি পেয়েছে হাসিনা পতনের পর। অর্থাৎ ডক্টর ইউনূস এই অপহরণকে দমন করতে পারেননি, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারেননি ডাকাতদেরকে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারেননি অপহরণকারীদেরকে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারেননি চুরির ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের। অপরাধীদের মুক্তাঞ্চল এ কারণেই ঘটে যাচ্ছে। অপরাধীদের মুক্তাঞ্চলে বাংলাদেশ পরিণত হচ্ছে এ কারণেই, যার ফলে বস্ত্রশিল্পে এত ক্ষতি, যে বস্ত্রশিল্পের জন্য বিশ্বে 1 নাম্বার নাম ছিল বাংলাদেশের। আমি একটু আগে বললাম জারার মতো ব্র্যান্ড তারাও চলে যাচ্ছে, সেদিকে ডক্টর ইউনূসের নজর নেই। বস্ত্রশিল্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমিকরা কর্মহীন হয়ে পড়ছে। শ্রমিকরা কর্মহীন হয়ে যাওয়ার পাশাপাশি ব্যবসায়ীরা তারা অপহরণে একেবারে নাস্তানাবুদ হয়ে যাচ্ছেন। তাদেরকে অপহরণ করে যে টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে, ব্যবসায়িক ক্ষতি হয়ে যাচ্ছে। ফলে এই বাংলাদেশে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতিকে শক্ত করে ধরার দরকার ছিল, এই বাংলাদেশে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরও ভালো করে নিয়ন্ত্রণ করার দরকার ছিল, অপরাধের মধ্যে অপহরণ, ডাকাতি, চুরি, খুনের মতো ঘটনাগুলো নিয়ে যখন দৃঢ় পদক্ষেপ নেওয়ার দরকার ছিল ডক্টর ইউনূসের, তিনি নেননি। আজকের বাংলাদেশের বস্ত্রশিল্প তাই তলানিতে, অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে গেছে, 21% ওপর দারিদ্রতা চলে গেছে। সে দেশের বেশিরভাগ মানুষ বস্ত্রশিল্পের ওপর ভরসা করেছিলেন। ফলে এই হচ্ছে বাংলাদেশের সার্বিক চিত্র, এই হলো বাংলাদেশের প্রকৃত সার্বিক চিত্র, যেখানে বাংলাদেশ ধুঁকছে কিন্তু এই কারণেই সেই জায়গাটা নিয়ে নিতে পারল ভারতবর্ষ। কারণ বিভিন্ন ব্র্যান্ডিং সংস্থা, ভারতবর্ষের বিভিন্ন ইকোনমিক জোন, বিভিন্ন নতুন নতুন ইনফ্রাস্ট্রাকচার দেখে তারা ভারতের ওপর আউটসোর্সিং করছেন। টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে ভারতবর্ষ স্বনির্ভরতার মাধ্যমে একটা অন্য মাত্রায় নিয়ে যাচ্ছে। সেই টেক্সটাইল ইন্ডাস্ট্রির ওপর ঝোঁক বাড়ছে অন্যান্য দেশের, যেখানে বাংলাদেশের জায়গা একটু 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 করে তলানিতে এসে ঠেকেছে। বিশ্বব্যাপী বাংলাদেশের পোশাক শিল্প একটা নাম করা ছিল, সেই পোশাক শিল্প আজ মৃত্যুর সম্মুখীন। ডক্টর ইউনূস কি এর দায়িত্ব নেবেন?
কে নেবেন এর দায়িত্ব? এই যে তথ্য বাংলাদেশের পুলিশ প্রশাসন তুলে ধরছে যে তার আমলেই এত বেশি অপরাধ, অপহরণ, চুরি, ডাকাতি, তার দায়িত্ব কি তিনি নেবেন? প্রিয় দর্শক বন্ধু, আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার নতুন প্রতিবেদন নিয়ে নিশ্চয়ই দেখা হবে। তবে নিশ্চয়ই আপনারাও এই প্রতিবেদন কেমন লাগলো মন্তব্য করবেন। ধন্যবাদ।